Hi guys, welcome to our new YouTube channel, The Simplified Concepts. দেখো আমরা বন্ধুরা অনেকেই চেষ্টা করছি যাতে এটাকে একটা জিনিসের মেনটেনেন্সের মধ্যে রাখা যায়, সেরকম করে অনেক প্রচেষ্টা করা হচ্ছে। জানি আমরা এটা আমি মানছি যে আমাদের ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হচ্ছে, টাইম লাগছে, কিন্তু কথা দিচ্ছি আমরা থেমে যাব না কোনোদিনও, এভাবে চালিয়ে যাব জিনিসটাকে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরই একটা বন্ধু অনলাইনে ক্লাস করছে, আর সে কিন্তু সাকসিডও হচ্ছে, এখানে দেখতে পারছো। কাজেই অনলাইনে ক্লাস করেও কিন্তু সাকসেসফুল হওয়া যায়, সেটাই এখানে দেখানো যাচ্ছে। এটাই আমাদের একটা উদ্যোগ। আমাদের চ্যানেলের নাম দ্য সিম্পলিফাইড কনসেপ্টস। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাস। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ কী, অর্থাৎ সেলফ পলিনেশন এবং ক্রস পলিনেশন জিনিসটা কী। তো ক্রস পলিনেশনটা তোমরা আরেকবার দেখে নাও যে সিম্পলি জিনিসটা কী হয়, এর আসল কনসেপ্টটা কী, বেসিসটা কী এটার। তো দেখতে পাচ্ছ এখানে একটা ফ্লাওয়ার আছে আর এখানে একটা ফ্লাওয়ার আছে। প্রথমে দুটো ফ্লাওয়ার যে হবে সেই দুটো ফ্লাওয়ার কিন্তু আলাদা একটা প্ল্যান্টের হবে, মানে একই প্ল্যান্টের দুটো ফ্লাওয়ার না, দুটো আলাদা আলাদা প্ল্যান্টের ফ্লাওয়ার হতে হবে ক্রস পলিনেশনের জন্য। তো দেখতে পাচ্ছ এই যে প্ল্যান্টার, এটা কি অ্যান্থার, এই অ্যান্থারের মধ্যে এখানে দেখতে পাচ্ছ তোমরা পোলেন গ্রেনস তৈরি হচ্ছে। পোলেন গ্রেনসটা তৈরি হয়ে এই ফ্লাওয়ারের স্টিগমার উপরে পড়ছে, তারপরে এটা স্টাইল দিয়ে ভেতরে গিয়ে এই এখানে যে গর্ভাশয় যেটা আছে তার ভেতরে ঢুকছে। ঠিক আছে, এটাই হচ্ছে ক্রস পলিনেশনের বেসিস, মানে একটা ফ্লাওয়ারের অ্যান্থারের মধ্যে যে পোলেন গ্রেইনসগুলো আছে সেটা অন্য একটা ফ্লাওয়ারের স্টিগমার উপরে এসে পড়বে, এটাই হচ্ছে ক্রস পলিনেশন। কেমন? তো ডেফিনেশন কী হবে সেটা একবার দেখে নাও। ট্রান্সফার অফ পোলেন গ্রেইন ফ্রম অ্যান্থার, অর্থাৎ অ্যান্থার বা পরাগধানী যেটা আছে সেখান থেকে কিসের ট্রান্সফার, না পোলেন গ্রেইনস বা পোলেন অর্থাৎ পরাগরেণুর ট্রান্সফার। কোথায়? টু দ্য স্টিগমা অফ অ্যানাদার জেনেটিক্যালি ডিফারেন্ট ফ্লাওয়ার বাট বিটুইন সেম স্পিসিস, অর্থাৎ স্টিগমা মানে গর্ভমুণ্ডের উপরে অন্য একটি জেনেটিক্যালি ডিফারেন্ট ফ্লাওয়ার। জেনেটিক্যালি ডিফারেন্ট ফ্লাওয়ার মানে কি? জেনেটিক্যালি ডিফারেন্ট ফ্লাওয়ার মানে দুটো আলাদা প্ল্যান্টের ক্ষেত্রে হবে। জেনেটিক, দেখো দুটো আলাদা আলাদা প্ল্যান্ট যদি নাও সেটা তো অবভিয়াসলি জেনেটিক দিক থেকে দুটো আলাদা আলাদাই হবে। তুমি নিজে মানুষের সাথে কম্পেয়ার করে দেখো, তোমার যা জেনেটিক সিকোয়েন্স হবে বা জিনের যা সজ্জারীতি হবে সেটা তো অন্য কারোর সাথে একই হবে না, হুবহু মিল তো থাকবে না। কাজেই তুমি এবং অন্য যে কেউ জেনেটিক্যালি ডিফারেন্ট তোমরা দুজন, সেরকমই প্ল্যান্টের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা প্ল্যান্ট মানেই সেগুলো হচ্ছে জেনেটিক্যালি ডিফারেন্ট প্ল্যান্ট। অর্থাৎ জেনেটিক্যালি ডিফারেন্ট প্ল্যান্ট হতে হবে কিন্তু সেম স্পিসিস, অর্থাৎ প্রজাতি একই থাকতে হবে। মানে ধরো তুমি যদি একটা প্ল্যান্ট নাও ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, সেকেন্ড যে প্ল্যান্টটা হবে সেই প্ল্যান্টটাও কিন্তু ম্যাঙ্গিফেরা ইন্ডিকাই হতে হবে, অন্য কিছু হলে কিন্তু হবে না। তাই এখানে লেখা আছে জেনেটিক্যালি ডিফারেন্ট মিনস টু ডিফারেন্ট প্লান্টস অর ট্রিজ অ্যান্ড আন্ডার সেম স্পিসিস। এটা কিন্তু দেখো ইম্পর্টেন্ট জন্য দেওয়া আছে, আর এটা তোমরা নোটস বানালে বানাতে পারো, তার জন্য একটা দেওয়া আছে। ঠিক আছে, তো এখন দেখো কি হয়, একটু আগে যেটা বললাম যে দুটো আলাদা আলাদা ফ্লাওয়ার হবে, মানে আলাদা আলাদা প্ল্যান্টের ফ্লাওয়ার হবে। একটার সে যে অ্যান্থার থাকবে বা পরাগধানী যেটা থাকবে সেখান থেকে পোলেন গ্রেইন অন্য একটা স্টিগমাতে যাবে, বা অন্য একটা আরেকটার যে অ্যান্থার থাকবে সেখান থেকে পোলেন গ্রেইন অন্য আরেকটা স্টিগমাতে যাবে। এটা হচ্ছে ক্রস পলিনেশনের মানে বেসিক আইডিয়া যেটা। তো আশা করি এই আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হয়েছে, ওর জন্যই নিচে এই ওয়ার্ডটা লেখা আছে। বাহ, চমৎকার, বুঝতে পেরেছো তোমরা। তো চলো নেক্সট দেখে নিই কী আছে। হ্যাঁ, তো এবার দেখো যেহেতু ক্রস পলিনেশনের জন্য দুটো আলাদা আলাদা প্ল্যান্টের মধ্যে ক্রস পলিনেশন হয়, তো এবার সেই ক্রস পলিনেশনটা যাতে হয় তার জন্য তো একটা বাহকের দরকার হবে না, কারণ কি দুটো আলাদা আলাদা প্ল্যান্ট তাদের মধ্যে কিছু ডিস্টেন্স আছে। তো ওই পোলেন গ্রেইন যেটাকে আছে ওটাকে ক্যারি করার জন্য একটা কিছু তো দরকার হবে, বাহক বা এজেন্ট, সেটার দরকার হবে। তো সেই বাহক বা এজেন্টের ওপর ভিত্তি করে এই ক্রস পলিনেশন যে আছে সেটাকে দুভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে বায়োটিক এজেন্ট আর একটা হচ্ছে অ্যাবায়োটিক এজেন্ট। এবার বায়োটিক এজেন্টটা কি? বায়োটিক এজেন্ট অর্থাৎ লিভিং এজেন্ট, অ্যান্ড অ্যাবায়োটিক মিন্স নন লিভিং এজেন্ট।
তো অ্যাবায়োটিক এজেন্টের মধ্যে কী কী পড়ছে? বায়ু আর জল। এবার যদি বায়ু দিয়ে হয় অর্থাৎ থ্রু উইন্ড যেটা হয়, অর্থাৎ বায়ুর মাধ্যমে যেটা হবে সেটাকে আমরা বলবো অ্যানিমোফিলি। ঠিক আছে, সেই পলিনেশনটাকে বলবো অ্যানিমোফিলি। আর যদি জলের মাধ্যমে হয় অর্থাৎ থ্রু ওয়াটার যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো হাইড্রোফিলি। কেমন? এবার আসি বায়োটিক অর্থাৎ লিভিংয়ের ক্ষেত্রে কী কী হবে। লিভিংয়ের ক্ষেত্রে হবে হচ্ছে যদি ইনসেক্টের মাধ্যমে হয় তাহলে হবে হচ্ছে এন্টোমোফিলি। কেমন? এন্টোমোফিলি, এই দেখো ইনসেক্টের মাধ্যমে হলে এন্টোমোফিলি। অর্নিথোফিলি তখন বলবো যখন হচ্ছে বার্ডসের মাধ্যমে হবে। এই যে বার্ডসের মাধ্যমে যখন হবে তখন বলবো হচ্ছে অর্নিথোফিলি। কাইরেপ্টোফিলি অর্থাৎ যখন বাদুড়ের মাধ্যমে হবে অর্থাৎ ব্যাটের মাধ্যমে হবে। ম্যালাকোফিলি যখন স্নেইলসের মাধ্যমে অর্থাৎ শামুকের মাধ্যমে হবে। আর মিরমেকোফিলি যখন অ্যান্টের মাধ্যমে হবে বা পিঁপড়ের মাধ্যমে হবে। আর এই যে সবগুলো যা আছে এই সবগুলো জুফিলির আন্ডারে পড়ে। আর জুফিলি মানে হচ্ছে অ্যানিমেল দিয়ে যদি পলিনেশনটা হয়, তো এরা সবগুলোই তো অ্যানিমেলের আন্ডারে পড়ে, তো এর জন্যই এটাকে বলা হয় জুফিলি। কেমন? তো এখন আমরা প্রথমে দেখব অ্যানিমোফিলি অর্থাৎ বায়ুপরাগী। তো বায়ুপরাগী অর্থাৎ ক্রস পলিনেশন কার দ্বারা হবে? এক্ষেত্রে বায়ুর দ্বারা হবে। তো উদাহরণ দেখে নেওয়া যাক এর উদাহরণ হলো কোকোনাট পাম, ডেট পাম, মেইজ আর ক্যানাবিস। মেইজ হচ্ছে ধান, কোকোনাট তো তোমরা জানোই, নারকেল। আচ্ছা, তো নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই যে এই যে ফুলগুলো বায়ুপরাগী হবে, তোমরা একটু নিজেরা ভাবার চেষ্টা করো তো যে একটা ফুলের যদি বায়ুপরাগী হয় একটা ফুল, তাহলে তার মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে। একটা বৈশিষ্ট্য নিজেরা ভাবার চেষ্টা করো যে এই জিনিসগুলো থাকলে মানে বায়ুর দ্বারা পলিনেশনে সুবিধা হবে বা এই জিনিসগুলো থাকলে হেল্প হবে। এটা একটু নিজেরা ভাবার চেষ্টা করো, ঠিক আছে? ভিডিওটা পজ করে তোমরা একটু ভাবো বা খাতা থাকলে লেখার চেষ্টা করো সেখানে, তারপরে মিলিয়ে নাও যে আমি নেক্সট স্লাইডে যেগুলো বলছি সেগুলোর সাথে মিলিয়ে নাও যে ঠিক আছে নাকি তোমাদের ধারণাটা। তো চলো নেক্সট স্লাইড দেখে নিই আমরা। তো এবার আসলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। এখানে এই পিকচারটা দেওয়া মানে ইম্পর্টেন্ট আছে, এগুলো খাতায় নোট করে নাও। তো ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য কী বায়ুপরাগী ফুলের? তো প্রথমে স্মল অ্যান্ড ইনকনসপিকুয়াস ফ্লাওয়ার, অর্থাৎ ছোট এবং ইনকনসপিকুয়াস মানে হচ্ছে বিলুপ্ত, অর্থাৎ এখানে সেই অর্থে মানে খালি চোখে প্রায় দেখা যাবে না এরকম, মানে অতি ক্ষুদ্রাকার। তো কেন এরকম হতে হবে? যে বায়ু যখন পোলেন গ্রেইনকে বহন করবে বা ক্যারি করবে তখন তাকে তো ওয়েটে খুবই হালকা হতে হবে, নাহলে তো সেটা হাওয়ার দ্বারা ক্যারি হবে না। এর জন্যই সেই ফ্লাওয়ারগুলো স্মল হয়, ঠিক আছে, ছোট হয়, অর্থাৎ খালি চোখে সেগুলোকে দেখতে পাওয়া যায় না। সেকেন্ড পয়েন্ট, নন এসেনশিয়াল পার্টস অ্যাবসেন্ট অর রিডিউসড। যেগুলো নন এসেনশিয়াল পার্ট অর্থাৎ ক্যালিক্স অ্যান্ড করলা অর্থাৎ বৃতি এবং দলমণ্ডল যেগুলো আছে এগুলোর তো কোনো দরকারই নেই এখানে, কারণ কি বায়ু এগুলোকে বহন করবে, বায়ু হচ্ছে পোলেন গ্রেইনটাকে বহন করবে, তো বায়ুকে তো আর আকৃষ্ট করার কোনো কারণ নেই না, বায়ুতে এমনিই ফ্লো হবে, এগুলো উড়িয়ে নিয়ে চলে যাবে। তো এইসব পার্টেরও আর কোনো দরকার নেই, দলমণ্ডলেরও কোনো দরকার নেই, বৃতিরও কোনো দরকার নেই। থার্ড পয়েন্ট, কালারলেস, ওডারলেস, নেকটারলেস ফ্লাওয়ার। কালারলেস অর্থাৎ ওই যেটা বললাম দলমণ্ডলের কোনো দরকার নেই, তো এখানে যদি দলমণ্ডল না থাকে তাহলে ওরকম কালারেরও দলমণ্ডল অর্থাৎ পাপড়ির কালারেরও কোনো দরকার নেই। ওডারলেস অর্থাৎ গন্ধবিহীন, তো এখানে গন্ধেরও কোনো দরকার নেই কারণ কি বায়ু এটাকে বহন করছে। এবং নেকটারলেস অর্থাৎ মকরন্দ থাকে না, মকরন্দ থাকার দরকার নেই কারণ এটা কোনো পতঙ্গকে আকৃষ্টও করতে হয় না, যার জন্য মকরন্দ থাকারও কোনো প্রয়োজন হয় না এখানে। ফোর্থ পয়েন্ট, ইফ ইউনিসেক্সুয়াল মেল ফ্লাওয়ার্স আর মোর, ইন কেস অফ বাইসেক্সুয়াল স্টেমেন্স আর নিউমেরাস। অর্থাৎ যদি এটা ইউনিসেক্সুয়াল হয় অর্থাৎ একলিঙ্গ ফুলের ক্ষেত্রে যে পুরুষ ফুলগুলো আছে সেগুলো বেশি হবে। কেন? যে দেখো বায়ু এগুলোকে যখন বহন করবে, বায়ু কি পোলেন গ্রেইনসটাকে বহন করে, সেই পোলেন গ্রেইনসটাকে উড়িয়ে নিয়ে গিয়ে স্টিগমার উপরে ফেলে। এবার দেখো যে পোলেন গ্রেইনসকে যখন উড়িয়ে নিয়ে যাবে তখন অনেকগুলো পোলেন গ্রেইনসকে তো উড়িয়ে নিয়ে যেতে হবে, কারণ কি বায়ু যখন বহন করছে যতগুলো পোলেন গ্রেইনসকে উড়িয়ে নিয়ে যাবে সবগুলো পোলেন গ্রেইনস তো আর স্টিগমার উপরে পড়বে না, কিছু তো নষ্টও হয়ে যাবে, সাইডে পড়বে বা
যেতে যেতে রাস্তার মধ্যেই হয়তো পড়ে গেল, তো অনেক পোলেন গ্রেনসই নষ্ট হবে। এর জন্য মেল ফ্লাওয়ার্সগুলো বেশি থাকতে হবে। আর বাইসেক্সুয়ালের ক্ষেত্রে স্টেমেন্স বেশি থাকবে, যার জন্য পোলেন গ্রেনসটা যাতে বেশি প্রডিউস হয়। ঠিক আছে, তো নেক্সট পয়েন্ট, পোলেন গ্রেনস আর লাইট, স্মল অ্যান্ড আনওয়েটেবল। তো যেটা বললাম যে হালকা হতে হবে আর আনওয়েটেবল মানে অর্থাৎ এগুলো ভিজে গেলে তো হবে না, ভিজে গেলে তো আর বায়ু এগুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না, তার জন্য আনওয়েটেবল। নাম্বার 6, ভার্সাটাইল অ্যান্থার অ্যান্ড হেয়ারি, ফেদারি অর ব্রাঞ্চড স্টিগমা টু ক্যাচ দ্য পোলেন। ভার্সাটাইল অ্যান্থার হচ্ছে যাতে হাওয়া চলাচলের সময় অ্যান্থারগুলো ইজিলি ডাইসেক্ট হতে পারে, আর পোলেন গ্রেনটা ইজিলি রিলিজ হয়ে যেতে পারে। আর হেয়ারি, ফেদারি আর ব্রাঞ্চ স্টিগমা, কারণ কি মানে যাতে স্টিগমাটা ছড়ানো থাকে আর বেশি পরিমাণ পোলেন গ্রেনটাকে ক্যাচ করতে পারে, এর জন্যই এটা হয়। তো নাম্বার 7, লার্জ অ্যামাউন্ট অফ পোলেন আর ওয়েস্টেড। তো ওটাই যেটা বললাম যে বায়ু যখন ক্যারি করছে যতগুলো পোলেন গ্রেনকে উড়িয়ে নিয়ে যাবে সবগুলো তো আর স্টিগমার উপরে পড়বে না, অনেক পোলেন গ্রেন ওয়েস্ট হবে। তো এর জন্যই লার্জ অ্যামাউন্ট অফ পোলেন গ্রেন আর ওয়েস্টেড। তারপরে 8 নাম্বার পয়েন্ট, ইন সাম কেসেস লাইক উর্টিকা, অ্যান্থার ব্রাস্ট সাডেনলি টু থ্রো দ্য পোলেন গ্রেনস। তো এখানে দেখো কি হচ্ছে, অ্যান্থারটা হঠাৎ করে ব্রাস্ট করছে, ঠিক আছে, যার জন্য পোলেন গ্রেনগুলো ছড়িয়ে যায়, যা আশেপাশে যদি স্টিগমা থাকে তো সেটার উপরে গিয়ে পড়ে, এটাকে বলা হয় গান পাউডার মেকানিজম। ঠিক আছে, আর আরেকটা কী হয় দেখো, যেহেতু মেল ফ্লাওয়ার বেশির জন্য পোলেন গ্রেনও বেশি প্রডিউস হবে, তো হাওয়া এই পোলেন গ্রেনগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো এখন কি হয়, এই পোলেন গ্রেনগুলো যে আছে বা পরাগরেণু যেগুলো আছে এগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অনেক সময় ট্র্যাকিয়াতে প্রবেশ করে, লাংসে প্রবেশ করে, আর যার জন্য অ্যালার্জি সৃষ্টি হয়, ব্রঙ্কিয়াল অ্যালার্জি হয়, যেটাকে বলা হয় হে ফিভার। তো এটা গেল কিছু পয়েন্ট অ্যানিমোফিলাস ফ্লাওয়ারের, ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তোমরা চাইলে নোটস করতে পারো এটা নিয়ে। ঠিক আছে, তো এবার নেক্সট দেখা যাক কী আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা বললাম ভার্সাটাইল অ্যান্থার যেটা আছে। ভার্সাটাইল অ্যান্থার কি, এই যে অ্যান্থারের স্ট্রাকচারটা তোমরা দেখো এখানে যেরকম আছে, হাওয়া হলেই কি এই যে কর্নারটা আছে অথবা এই কর্নারটা যে আছে এখান থেকে অ্যান্থারের যে দুটো লোব আছে সেটা ইজিলি ডিভাইড হয়ে যেতে পারবে, আর যার জন্য পোলেন গ্রেনসগুলো ইজিলি রিলিজ হতে পারবে। তো এটাকেই বলা হয় ভার্সাটাইল অ্যান্থার, যাতে পোলেন গ্রেনগুলো ইজিলি রিলিজ হতে পারে আর বায়ু তাদেরকে ক্যারি করে স্টিগমার উপরে নিয়ে যেতে পারে। আর এই যে ফেদারি স্টিগমা দেখতে যেটা বললাম তোমাদেরকে, দেখো এই যে এরকম ফেদারের মতন স্টিগমাটা আছে এখানে, যাতে বেশি পরিমাণ পোলেন গ্রেনটাকে এরা ক্যাচ করতে পারে, এর জন্য এটা ফেদারি স্টিগমা, যাতে বেশি পরিমাণ পোলেন গ্রেনকে ক্যাচ করতে পারে, ইজিলি হয়, মানে পলিনেশন যাতে ইজিয়ার হয়, তার জন্যই ফেদারি স্টিগমাটা। তো এরপরে আমরা দেখব নেক্সট টাইপ অফ পলিনেশন, অর্থাৎ হাইড্রোফিলি, অর্থাৎ জল পরাগী যেটা আছে, হাইড্রোফিলি দেখবো আমরা। হাইড্রোফিলি অর্থাৎ থ্রু ওয়াটার, অর্থাৎ জলের মাধ্যমে পলিনেশনটা হয়। তো এক্সাম্পলগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ভ্যালিসিনারিয়া, জুস্টেরা এটা হলো সি গ্রাস, আরেকটা হচ্ছে সেরাটোফাইলাম। ঠিক আছে, তো এখানে তোমরা পিকচারগুলো দেখতে পারছো, এটা হচ্ছে ভ্যালিসিনারিয়ার পিকচার এখানে। তো নেক্সট আমরা দেখি, হ্যাঁ, হাইড্রোফিলি কিন্তু দু টাইপের হয়, একটা হচ্ছে এপিহাইড্রোফিলি আর একটা হচ্ছে হাইপোহাইড্রোফিলি। এপিহাইড্রোফিলিতে হচ্ছে পলিনেশন যেটা হবে সেটা ওয়াটারের সারফেসে হবে, অর্থাৎ জলের যে পৃষ্ঠতল সেখানে হবে পলিনেশনটা। এক্সাম্পল কি, ভ্যালিসিনারিয়া। আর হাইপোহাইড্রোফিলিতে কি হয়, পলিনেশন যেটা আছে সেটা হচ্ছে জলের ভেতরে হবে। ঠিক আছে, তো এক্সাম্পল কি, জুস্টেরা। এটা মনে রাখবে কিন্তু ইম্পর্টেন্ট, এপিহাইড্রোফিলি আর হাইপোহাইড্রোফিলি। এপিহাইড্রোফিলিতে কি হচ্ছে, জলের পৃষ্ঠতলে হচ্ছে অর্থাৎ সারফেসে পলিনেশন হচ্ছে, আর হাইপোহাইড্রোফিলিতে জলের ভেতরে হচ্ছে পলিনেশন। তো এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কি দেখে নাও। এখানেও স্মল অ্যান্ড ইনকনসপিকুয়াস, কারণ এখানে কাউকে অ্যাট্রাক্টও করতে হচ্ছে না, আর এখানে হালকা হলে জল ইজিলি এটাকে ক্যারি করতে পারবে, বহন করতে পারবে। তো সেকেন্ড পয়েন্ট, নেকটার অ্যান্ড ওডার অ্যাবসেন্ট। তো মকরন্দেরও কোনো দরকার নেই, কারণ কোনো পতঙ্গকে আকৃষ্ট করতে হয় না, আর গন্ধেরও এখানে ওরকম কোনো দরকার নেই। থার্ড পয়েন্ট, স্টিগমা ইজ লং, স্টিকি অ্যান্ড আনওয়েটেবল। স্টিগমা লং,
কারণ কি দেখো, জলের মধ্যে যেহেতু হচ্ছে, প্লান্ট কি জলের একদম নিচে থাকতে হবে, নিচে লেগে থাকে প্লান্ট, নিচে মাটিতে। তো এটাকে লং হতে হবে, কারণ কি যদি এপি হাইড্রোফিলি হয় অর্থাৎ জলের সারফেসে যদি হয়, তাহলে প্ল্যান্টটাকে অবভিয়াসলি অনেকটা লম্বা হতে হবে, যার জন্য স্টিগমাটাকেও অনেকটা লম্বা হতে হবে, যাতে ইজিলি পোলেনটাকে রিসিভ করতে পারে। ঠিক আছে, এবং আনওয়েটেবল, কারণ কি দেখো ওয়াটারের ভেতরে হচ্ছে, এর জন্য এর চারপাশে মিউসিলেজের একটা কভারিং থাকবে, যার জন্য এটা ভিজে যেতে না যায় পোলেন গ্রেনসগুলো এবং স্টিগমাটা। ঠিক আছে, যার জন্য এই মিউসিলেজের যে কভারিং আছে এটা থাকার জন্য এটা আনওয়েটেবল হয়। ঠিক আছে, আর মোস্টলি মোনোকট প্ল্যান্টের ক্ষেত্রে এই হাইড্রোফিলিটা দেখা যায়। আর সেটা তো বললামই, জেনারেলি স্টিগমা ইজ লং। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে, যে লোটাস, ওয়াটার লিলি, ওয়াটার হাইজিন্থ, এগুলো হচ্ছে ওয়াটারের মধ্যে যদিও হয়, এই প্ল্যান্টগুলো যদিও ওয়াটারের মধ্যে হয়, কিন্তু এরা ওয়াটার পলিনেটিং না, অর্থাৎ হাইড্রোফিলি এগুলো না। এগুলো ওয়াটারের মধ্যে, জলের মধ্যে হলেও এগুলো হাইড্রোফিলি কিন্তু নয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখার পয়েন্ট একটা। নেক্সট হচ্ছে এন্টোমোফিলি বা পতঙ্গ পরাগী। নামের মধ্যেই আছে কিসের মাধ্যমে পলিনেশন হয়, তো তোমরা দেখতেই পারছো এখানে ক্রস পলিনেশন থ্রু দ্য হেল্প অফ ইনসেক্ট। ইনসেক্টের মধ্যে কী কী আছে? মথ, বিজ, বিটেলস, ওয়্যাপস, বাটারফ্লাইস অ্যান্ড ফ্লাইস। তো এই যে ফার্স্টে এই যে কর্নারে যে পিকচারটা আছে, এটা হচ্ছে বিজ। ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়্যাপস। এই দুটো কিন্তু অনেকটা সিমিলার দেখতে হয়, কিন্তু মনে রাখবে যে বিটা এরকম হবে আর ওয়্যাপসটা এরকম হবে। তো বিটেলস এই যে দেখতে পারছো, মথ তো দেখছোই, বাটারফ্লাইস। এবার এক্সাম্পল কী কী আছে, এক্সাম্পলগুলো নিচে আছে, দেখো এখানে অনেকগুলোই এক্সাম্পল আছে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা মনে রাখতে পারো, যদি ডেফিনেশন আসে লিখতে বলে। এছাড়া যদি এন্ট্রান্স পারপাসে বলো, চেষ্টা করবে সবগুলোই মনে রাখতে পারো। তো কী কী আছে? সালভিয়া, সানফ্লাওয়ার, ভায়োলা, জ্যাসমিন, র্যাফলেশিয়া, ক্লেম্যাটিস, ম্যাগনোলিয়া, মিমোসা। ঠিক আছে, এরপরে দেখবে দুটো ফ্যামিলির নাম আছে, অ্যাস্ট্রেসি আর ল্যামিনেসি। অ্যাস্ট্রেসি ফ্যামিলি আর ল্যামিনেসি ফ্যামিলি যে আছে, এগুলো মেইনলি বিজ আর বাটারফ্লাইজ দিয়ে পলিনেট হয়। তো চলো নেক্সট স্লাইড দেখছি আমরা। দেখো এখানে প্রথমেই বলা আছে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে, যে ফ্লাওয়ার্স আর ব্রাইট কালার্ড, কনসপিকুয়াস। তো যেহেতু পতঙ্গ এই ফুলটাকে, মানে এক্ষেত্রে পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে কি হয়, পতঙ্গ যেহেতু আসবে পলিনেট করবে, তো পতঙ্গকে আনার জন্য তাকে তো একবার আকৃষ্ট করতে হবে, তো তার জন্যই এখানকার যে ফুলগুলো থাকে সেগুলো হচ্ছে ব্রাইট কালার্ড হয়, আর কনসপিকুয়াস মানে ক্লিয়ারলি ভিজিবল, যাতে ইজিলি দেখা যায় যেটাকে। সেকেন্ড পয়েন্ট, ফ্লাওয়ার্স হ্যাভ ওডার নেকটার ফর ফিডিং দ্য ভিজিটিং ইনসেক্টস। এবার দেখো ফুলগুলোর গন্ধ হবে, যাতে সেটা নিয়েও পতঙ্গ আসতে পারে। তারপরে নেকটার ফর ফিডিং দ্য ইনসেক্ট। এবার এটা কেন বলা আছে যে নেকটার ফর ফিডিং দ্য ইনসেক্ট? পাশে তোমরা দেখতেও পারছো লেখা আছে বাংলায় 1 কাপ চা। অর্থাৎ দেখো, এবার পতঙ্গটা আসবে, সে শুধু পলিনেশন করবে, এটা তো প্লান্টের লাভ হলো না। এক্ষেত্রে তো পতঙ্গের কিছু লাভ হচ্ছে না, যদি সে এসে শুধুমাত্র পলিনেশনের জন্য আসে, তো তারও তো কিছু একটা প্রফিট থাকতে হবে এখানে। তো তার জন্যই ফ্লাওয়ারটা কী করে, তাকে নেকটার প্রোভাইড করে, অর্থাৎ তার কাছে এটা খাদ্য একটা। তো সেটা একই টাইমে কি হয়, পতঙ্গেরও হেল্প হয়ে যাচ্ছে, আবার সেই ফ্লাওয়ারটারও হেল্প হয়ে যাচ্ছে। তো এখানেই লেখা আছে ওরকম করে 1 কাপ চা, যাতে এটা তাকে অ্যাজ এ গিফট দেওয়া হচ্ছে, এটার বদলে সে ওই কাজটা করছে, অর্থাৎ পলিনেশন করছে। তারপরের পয়েন্ট, স্মল ফ্লাওয়ার অ্যারো কনসপিকুয়াস বাই গ্রুপিং। এবার কি হয়, যদি কোনো ফুল ছোট হয়, আকৃতিতে খুবই ছোট হয়, তাহলে তো সেটাই ক্লিয়ারলি ভিজিবল হবে না। তো সেক্ষেত্রে কী হয়, ওই ছোটো ছোটো ফুলগুলো, অনেকগুলো ফুল, ওই ছোটো ছোটো ফুল একসাথে গ্রুপিং করে একটা ফুল বড় আকৃতির হয়, মানে অনেকগুলো ছোটো ছোটো একসাথে হয়ে একটা বড় আকৃতির তৈরি করবে, যেরকম আমরা সানফ্লাওয়ারের ক্ষেত্রে দেখতে পারি। ঠিক আছে, তো নেক্সট পয়েন্ট হচ্ছে হ্যাভ আ ল্যান্ডিং প্ল্যাটফর্ম ফর ইনসেক্টস। এবার দেখো পতঙ্গ আসবে, পলিনেট করবে, এবার সে যদি এসে ফুলটাতে বসার একটা জায়গাই না পায়, সে নেকটারও ঠিক মতন নিতে পারবে না, পলিনেশনও করবে না, আর এরকম হলে সে নেক্সট টাইম সেই ফুলটাতে আসতেও চাইবে না। তো তাকে একটা ল্যান্ডিং প্ল্যাটফর্ম দিতে হবে, বা বসার জায়গা। পাশে লিখে আছে যে অতিথি আপ্যায়ন। তো ধরো ঘরে একটা লোক আসলো কোনো কাজের জন্য, তুমি দেখেছো হয়তো,
তো তারপরে তাকে যদি তুমি ঠিক মতন একটা বসার জায়গাও না দাও, তার সাথে রাফ বিহেভিয়ার করো, সে নেক্সট টাইম তো আর আসবে না না। তো সেরকমই এখানে বলা আছে। নেক্সট পয়েন্ট, স্পেশাল মার্কিং ইন পেটাল গাইডিং ইনসেক্ট টুয়ার্ডস নেকটার গ্ল্যান্ড টার্মড অ্যাজ নেকটার অর হানি গাইড। এবার কি আছে, সেই পতঙ্গটা যাতে ইজিলি নেকটারটাকে খুঁজে পেতে পারে, সে আসলো যদি নেকটার কোথায় আছে সে খুঁজেই না পেতে পারে তাহলে তো কোনো লাভ হবে না। তো ওর জন্য পেটালস অর্থাৎ দলমণ্ডল যে আছে, পাপড়ি যে আছে, সেখানে কিছু স্পেশাল মার্কিং থাকে যেটা বলে দেবে যে নেকটার কোন ডাইরেকশানে আছে। তো নেক্সট পয়েন্ট হচ্ছে ওডার মে বি প্লিজেন্ট অর ফাউল। তো সিম্পল পয়েন্ট, এটা একটা গন্ধটা ভালোও হতে পারে আবার উৎকটও হতে পারে। তো এক্সাম্পল আছে প্লিজেন্ট কোথায়, জ্যাসমিনে, আর ফাউল হচ্ছে র্যাফলেশিয়াতে। নেক্সট পয়েন্ট, নেকটার ইজ প্লেসড ইন সাচ এ পজিশন দ্যাট ইনসেক্ট মাস্ট টাচ বোথ অ্যান্থার অ্যান্ড স্টিগমা। এবার দেখো কি হয়, এখানে ফুল একটা চালাকি করে যে এবার হয় না অনেক সময় পতঙ্গ আসলো শুধু নেকটার খেয়েই চলে গেল, সে পলিনেশন করলো না। তো এর ফলে ফুলের মধ্যে একটা কি এমন একটা স্ট্রাকচার ডেভেলপ হয়েছে যে কিছু কিছু ফুলের ক্ষেত্রে, যে যখনই সেই পতঙ্গটা নেকটারটাকে খেতে যাবে তার আশেপাশে হয় স্টিগমা মানে যে গর্ভমুণ্ড বা অ্যান্থার অর্থাৎ পরাগধানী এমনভাবে সজ্জিত থাকবে, সে যখনই নেকটারটা নিতে যাবে তখনই তার গায়ে ওগুলো লেগে যাবে। এবার যদি পরাগধানী লেগে যায় তাহলে তার থেকে পোলেন গ্রেনসগুলো তার পতঙ্গটার গায়ে লেগে যাবে। এবার এই পতঙ্গটা যখন অন্য কোনো প্ল্যান্টের ক্ষেত্রে যাবে তখন সেই প্ল্যান্টের ধরো স্টিগমাটা আবার তার গায়ে লেগে গেল, তো স্টিগমাটা তার গায়ের থেকে পোলেন গ্রেনসগুলো নিয়ে নিল, এভাবে পলিনেশনটা হবে। কাজেই যখনই সে নেকটারটা নিতে যাবে তখন এমনভাবে ওটার সজ্জা থাকে যাতে সেগুলো তার গায়ে লেগে যায়। নেক্সট পয়েন্ট, পোলেন গ্রেনস সারাউন্ডেড বাই আ ইয়েলো অয়েলি স্টিকি সাবস্টেন্স কল্ড পোলেন কিট। এবার কি হয়, পোলেন গ্রেইনসগুলো সিম্পলি বলা গেছে যে পোলেন গ্রেইনের চারপাশে একটা ইয়েলো স্টিকি সাবস্টেন্সের ডিপোজিশন থাকে যেটাকে পোলেন কিট বলা হয়। ওকে, নেক্সট পয়েন্ট, এই পোলেন কিটটা কিন্তু শুধুমাত্র এই পতঙ্গ পরাগীর ক্ষেত্রেই দেখা যায়। এবার নেক্সট পয়েন্ট, এডিবল পোলেন্স আর প্রডিউসড বাই রোজা, ক্লেম্যাটিস, ম্যাগনোলিয়া। এবারে কিছু কিছু পোলেন এডিবল হয় অর্থাৎ খাওয়া যায়, তো সেগুলো কাদের মধ্যে হয়, রোজাতে হয়, ক্লেম্যাটিসে হয় অ্যান্ড ম্যাগনোলিয়াতে হয়। চলো নেক্সট দেখে নিই আমরা নেক্সট স্লাইড কী আছে। এবার হচ্ছে সাম স্পেশাল অ্যাডাপ্টেশনস। প্রথমে আছে সালভিয়াতে কি দেখা যায়, সালভিয়া একটা প্লান্ট, সালভিয়া প্লান্টে কি দেখা যায়, লিভার মেকানিজম বা টার্ন পাইপ মেকানিজম। তো এখানে যে পাঁচটা আছে না পয়েন্ট দেখতে পাচ্ছ, সালভিয়া, র্যাফলেশিয়া, অ্যারিস্টোলোশিয়া, অরাম, তারপরে ইয়ক্কা প্ল্যান্ট অ্যান্ড ট্যাজিটিকুলামথ, অর্কিড অফাইরাস, তারপরে নাম্বার 5 আছে ফিগ অ্যান্ড ফিগাস। এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউ কোশ্চেন আসতে পারে এখান থেকে, ঠিক আছে। তো সালভিয়াতে কি দেখা যায়, লিভার মেকানিজম বা টার্ন পাইপ মেকানিজম, কে করে, বীজ, ঠিক আছে। নেক্সট হচ্ছে র্যাফলেশিয়া বা অ্যারিস্টোলশিয়া অ্যান্ড অ্যাডাম, এতে কি দেখা যায়, ফ্লাই ট্র্যাপ মেকানিজম, মানে প্রথম আমি সালভিয়াটা তোমাদেরকে ডিটেলস এক্সপ্লেন করবো পরে কী করে হয়, মানে এই লিভার মেকানিজম বা টার্ন পাইপ মেকানিজম। তো নেক্সট ওগুলোতে হয় দেখছো ফ্লাই ট্র্যাপ মেকানিজম। তো কী হয়, যখনই পতঙ্গটা আসে নেকটারের জন্য, ল্যান্ডিং প্ল্যাটফর্ম পেলো একটা, বসলো, সে যখন নেকটারটা খাচ্ছে তখন ফুলটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে কী হয়, ওই অ্যান্থারটা ব্রাস্ট করে, যার জন্য ওই বন্ধ অবস্থায় ওই ভিতরে যে পতঙ্গটা আছে তার গায়ে যেতে পোলেন গ্রেনসগুলো লেগে যায়, তারপরে ফ্লাওয়ারটা খুলে যায়। তো ওই কী হলো, ওই পতঙ্গটার গায়ে সেই পোলেন গ্রেনসগুলো লেগে গেল, তো সেই পোলেন গ্রেনসগুলো এবার সেম অন্য ফ্লাওয়ারের কাছে যাবে, তখন পলিনেট করে দেবে। তো থার্ডে কী আছে, ইয়ক্কা প্ল্যান্ট অ্যান্ড ট্যাজিটিকুলামথ। এই যে এটা যে দেখছো এটা হচ্ছে সালভিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে সালভিয়া প্ল্যান্ট। র্যাফলেশিয়া, অ্যারিস্টোলশিয়া, এই যে এটা হচ্ছে তার স্ট্রাকচার। এবার হচ্ছে কী আছে এখানে, ইয়ক্কা প্ল্যান্ট অ্যান্ড ট্যাজিটিকুলামথ, এটা স্ট্রাকচারটা। এবার এই ইয়ক্কা প্ল্যান্ট আর ট্যাজিটিকুলামথের মধ্যে না একটা মিউচুয়ালিজম দেখা যায়। মিউচুয়ালিজম কি মানে, ও ওর হেল্প করবে তার বদলে সেও ওর হেল্প করবে, মানে দুজনের হেল্প করবে, কেউ কারো কোনো ক্ষতি করবে না। আর
এই ইউক্কা প্ল্যান্ট আর ট্যাজেটিকুলার মথের ক্ষেত্রে এই ট্যাজেটিকুলার মথটাই ইউক্কা প্ল্যান্টের পলিনেট করে। আবার এই ইউক্কা প্ল্যান্টের সারভাইভের জন্য সরি হ্যাঁ এই ট্যাজেটিকুলা মথ যেটা আছে এটাই শুধুমাত্র ইউক্কা প্ল্যান্টকে পলিনেট করতে পারে। আবার এই ট্যাজেটিকুলা মথের সারভাইভালের জন্য এই ইউক্কা প্ল্যান্টটা মাস্ট, অন্য কোনো প্ল্যান্টে সে সারভাইভ করতে পারে না। তো এই দুজনের মধ্যে একটা মিউচুয়ালিজম তৈরি হয়ে গেছে যে এও শুধুমাত্র এর পলিনেট করতে পারবে, আবার ওর জীবন ধারণের জন্য এ হচ্ছে নেসেসারি। তো নেক্সট দেখছো তো এখন আসছে আমাদের অর্কিড অফাইরাস। এই যে এটা হচ্ছে অর্কিড অফাইরাসের স্ট্রাকচার। তো দেখে মনে হচ্ছে যে এটা কোনো ইনসেক্ট। হ্যাঁ, তো যখন এই অর্কিড অফাইরাসের আশপাশ দিয়ে যখন কোনো মেল ইনসেক্ট যায়, তো সেই মেল ইনসেক্টটা ভাবে যে এটা ফিমেল ইনসেক্ট, কিন্তু আসলে এটা ফিমেল ইনসেক্ট না, এটা কোনো ইনসেক্ট না, এটা কিন্তু ফ্লাওয়ার। আর এর মধ্যেই কিন্তু অ্যান্থার আছে আর স্টিগমা আছে। তো যেহেতু সেই মেল ইনসেক্টটা ভাবছে যে এটা কোনো ফিমেল ইনসেক্ট, তো সে কপুলেট করার চেষ্টা করে বা ইন্টারকোর্স করার চেষ্টা করে, যার দরুন এখানে যে এর মধ্যে যে অ্যান্থার আছে তার থেকে পোলেন গ্রেনসগুলো সেই মেল ইনসেক্টটার বডিতে লেগে যায়। আবার সেই মেল ইনসেক্টটাই যখন অন্য কোনো অর্কিডে গিয়ে অফাইরাসে গিয়ে সেখানেও সেম জিনিসটা রিপিট করে, অর্থাৎ কোনো এরকম কোনো ওর মনে হতে পারে যে ফিমেল ইনসেক্ট আছে দেখে মনে হতে পারে অর্কিড অফাইরাসে, আবার সে যখন আবার সেমভাবে কপুলেট করার চেষ্টা করে বা ইন্টারকোর্স করার চেষ্টা করে, তখন সে তার গায়ে যে পোলেন গ্রেইনসগুলো প্রেজেন্ট আছে সেগুলো কি হয়, সেগুলো ওই ফুল ফ্লাওয়ারের স্টিগমাতে চলে যায়। কেমন? তো এভাবেই হচ্ছে এই অর্কিড অফাইরাসে পলিনেশন হয়, যেটাকে আমরা বলবো সিউডো কপুলেশন। অ্যান্ড নাম্বার 5, ফিগ অ্যান্ড ফিগ ওয়্যাবস। ফিগ অ্যান্ড ফিগ ওয়্যাবসে কী হয়, ফিগ হচ্ছে ডুমুর ফল, তো ডুমুর ফলে হচ্ছে এই ফিগ ওয়্যাবসটা পলিনেট করে। আবার ফিগ ওয়্যাবসের যে লাইফ সাইকেল সেটা এর মধ্যেই চলে, এই ডুমুর প্ল্যান্টের মধ্যেই চলে। তো এটা আমি তোমাদেরকে একটুখানি ডায়াগ্রাম করে দেখাবো যখন এই সালভিয়ার মেকানিজমটা তোমাদেরকে বলবো। তো চলো নেক্সট দেখে নিই কী আছে। অর্নিথোফিলি, অর্থাৎ কার মাধ্যমে হয়, বার্ডসের মাধ্যমে। আর দুটো কমন পলিনেটিং বার্ডস কি, সানবার্ড অ্যান্ড হামিং বার্ড। ঠিক আছে, এর ক্যারেক্টারিস্টিক্স কী হবে, প্রথমেই লেখা আছে বিগ ফ্লাওয়ার। অবভিয়াসলি ফ্লাওয়ারটা বড় সাইজে বড় হতে হবে, কারণ কি যাতে ইজিলি দেখতে পারে পাখিটা, তাদেরকে ইজিলি যাতে তাদের কাছে ভিজিবল হয়। নেক্সট, ফ্লাওয়ার কন্টেইনস ওডার, নেকটার অ্যান্ড কালারফুল পেটালস। তো এই 3টে পয়েন্টই হচ্ছে সেই পাখিটার দৃষ্টি আকর্ষণ করার জন্য। তারপরে আছে অ্যাবান্ডেন্ট ওয়াটারি নেকটার। এবার দেখো, পতঙ্গের তুলনায় পাখিরা বেশি পরিমাণে নেকটার ইনটেক করবে, তো সেটার অ্যামাউন্টটা বেশি হতে হবে, ওর জন্য এখানে ওয়াটারি অ্যাবান্ডেন্ট নেকটার পাওয়া যায়। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ওয়াটারি কেন, অ্যাবান্ডেন্ট নেকটার হলেই পারতো। এবার দেখো, একটা প্ল্যান্ট কত আর নেকটার প্রডিউস করতে পারবে। তো জেনারেলি কী হয়, যদি কেউ গরুর দুধ নিয়ে থাকো বাড়িতে, তাহলে দেখবে যারা বিক্রি করে তারা কিন্তু দুধে জল মেশায় যাতে তার অ্যামাউন্টটা বাড়ে এবং তারা বেশি পরিমাণে সাপ্লাই দিতে পারে। তো এখানেই ওর জন্যই এটাকে বলা হয়েছে ওয়াটারি নেকটার, এখানে ওয়াটার মিক্স হয়ে যায় যাতে অ্যামাউন্টটা ইনক্রিজ করে যায়। তারপরে আছে ইন সাম কেসেস দ্য করোলা ইজ ফানেল শেপড। ফানেল শেপড কেন হয়, যাতে ইজিলি এই বার্ডটা মানে তাদের চঞ্চুটা যাতে ইজিলি প্রবেশ করতে পারে, যার জন্য ইজিলি নেকটারটা নিতে পারে। এবার এক্সাম্পল কী কী আছে, এক্সাম্পল হলো বোমব্যাক্স মানে সিল্ক কটন, তারপরে আরও এখানে আছে বিগোনিয়া, অ্যাগাভা, লোবেলিয়া এটসেট্রা। তোমরা সবগুলোই মনে রাখতে পারো, কোরাল ট্রি, বটল ব্রাশ, এই যে নামগুলো আমার ব্র্যাকেটে আছে কমন নেমসগুলো, এগুলো তোমরা মনে রাখবে। তো চলো, আমাদের ক্লাস এখানেই আজকে শেষ হলো। অনেক দিন পরে ভিডিওটা নিলাম, কিছু প্রবলেম ছিল ওর জন্য। তো চলো, টেক কেয়ার অ্যান্ড কিপ স্মাইলিং। ঠিক আছে, দেখা হবে আমাদের আবার নেক্সট ভিডিওতে। কেমন? চলো, বাই।